হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় সমাস। সমাস শিখতে গেলে আমাদেরকে অনেক কিছু জানার প্রয়োজন। প্রথমত জানতে হবে সমাস কী। সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। অর্থাৎ যে সমাস কথার অর্থ হলো সংক্ষেপ এবং অনেকগুলো পদকে এক পদে নিয়ে আসার যে নিয়ম, সেটা হচ্ছে সমাস। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের সঙ্গে একসঙ্গে যুক্ত একটি বড় শব্দ গঠনের যে প্রক্রিয়া, প্রসেস, সেটাকে বলছে সমাস। যেমন দেশের সেবা, সেটাকে বলি আমরা দেশ সেবা। বই ও পুস্তক, বই পুস্তক। পিতা মাতা, মাতা পিতা, এগুলো যে দুটো ওয়ার্ড আমরা একসঙ্গে বলছি। সমাস কেন বা সমাসের সৃষ্টি কিভাবে? বাংলা শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যেই সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে একটি নতুন পদ সৃষ্টি হয়। একটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়। শুধুমাত্র যে সংস্কৃত নিয়মেই সমাস হয়েছে এমন কিন্তু কোনো কথা নেই। বাংলাতেও কিন্তু আমরা প্রচুর সমাসের উদাহরণ দেখতে পাই। এর পরবর্তীতে জানবো যে সমাস যে ভাষাতে যে প্রয়োগ হচ্ছে, সেই প্রয়োগের প্রয়োজনীয়তার কোথায়। তোমাদের এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু সমাস সম্পর্কে জানতে হবে, না হলে এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে যেগুলো তোমরা জানতে পারবে। সমাসের বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি দুই বা তার অধিক শব্দ থাকতে হবে। এসব শব্দের মধ্যে অর্থসঙ্গতি থাকতে হবে। এসব শব্দের মধ্যে বড় শব্দ তৈরির যোগ্যতা হবে। নতুন শব্দ গঠন করার ক্ষমতা থাকতে হবে। একাধিক শব্দকে সংকুচিত করার ক্ষমতাও থাকতে হবে। শব্দগুলির বিভক্তির লোপ পেতে হবে। অর্থাৎ যে দুটো শব্দ বা তিনটে শব্দ নিয়ে আমরা সমাস গঠন করব, সেই সমাসের বিভক্তিও কিন্তু লোপ পাবে। দুটো শব্দকে একটা শব্দে বা একটা নতুন শব্দে পরিণত হওয়াটাই কিন্তু হচ্ছে সমাস। তাহলে সমাস তৈরি হতে গেলে কিন্তু প্রথমত দুই এবং তার বেশি শব্দ থাকতে হবে, একটা থাকলে হবে না। দুটো শব্দের মধ্যে কিন্তু একটা অর্থ সঙ্গতি থাকবে, অর্থাৎ একটা মিল থাকবে, না হলেও কিন্তু সমাস সম্ভব নয়। এবং বড় শব্দ তৈরির যোগ্যতাও থাকতে হবে। বড় শব্দ তৈরির যদি যোগ্যতা না থাকে, সেক্ষেত্রেও কিন্তু সমাস সম্ভব নয়। সমাসের প্রয়োজনীয়তা। বাংলা ব্যাকরণ সমাসের প্রয়োজন অনেক। সমাসের মাধ্যমে বাংলা ভাষার শব্দভাণ্ডার আরও বেশি অনেক বৃদ্ধি পেয়েছে। সমাসের মাধ্যমে আমরা প্রথমত অনেক নতুন শব্দ গঠন করতে পারি। ভাষাকে সহজ সরল, সংক্ষেপ, প্রাঞ্জল এবং শ্রুতিমধুর করা যায়। অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করা হয়, অর্থাৎ অল্প কথার মাধ্যমে আমরা অনেক নিজের মনের ভাবটা আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারি। সহজভাবে শব্দ তৈরি করা যায়। বক্তব্যকে সুন্দর, শ্রুতিমধুর এবং অর্থসঙ্গত এবং অর্থবহ আমরা এই সমাসের মাধ্যমে করতে পারি। বাক্যকে গতিশীল করা যায়, অবশ্যই। বাক্যকে যদি আমরা আরও বেশি প্রাঞ্জল বা গতিশীল করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু শব্দের প্রয়োজন হয়। যেমন ধরো বলছি, আমার মাও আসবে, বাবাও আসবে। এই কথাটা যদি আমি বলি আমার মা বাবা আসবে, তাহলে মা বাবা, মা ও বাবা দুটোকে আমি একসঙ্গে নিয়ে এসে বলছি মা বাবা আসবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার বাক্য যেটা আমি বললাম, সেটা শুনতেও অনেকটা সুন্দর লাগলো, প্লাস আমার অর্থটা আরও বেশি উজ্জ্বল হয়ে প্রকাশ পেল। এগুলো হচ্ছে আমাদের সমাজের প্রয়োজনীয়তা। এবার জানবো যে সমাসের সাথে অন্য নিয়মের পার্থক্য। আমরা যদি দেখি, সন্ধি ক্ষেত্রে সন্ধি কথা অর্থ মিলন, সমাস ক্ষেত্রেও অর্থ হলো মিলন, কিন্তু আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্যটা কোথায়। প্রথমত সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাস হচ্ছে শব্দের সঙ্গে শব্দের মিলন। সন্ধি ব্যাকরণে ধ্বনিতত্ত্ব অবস্থিত, আর সমাস ব্যাকরণে রূপতত্ত্ব অবস্থিত। সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, আর সমাস 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি সমাস। সন্ধিতে বর্ণে বর্ণে মিলন ঘটে। সন্ধিতে শব্দের মিলন বর্ণে উচ্চারিত হয়, দুটি বর্ণের মিলন ঘটে, কিন্তু সমাসে দুটি শব্দ বা দুটো পদের মিলন ঘটে। সমাসে শব্দের মিলন অর্থভিত্তিক, আর দুইয়ের বেশি শব্দের মিলন ঘটে, কিন্তু সন্ধিতে সবসময় বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, আর সমাসে শব্দ বা পদের সঙ্গে শব্দের মিলন ঘটে। এটাই হচ্ছে বেসিক তাদের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের পরীক্ষাতে আসে।
মাধ্যমিক পরীক্ষায় বলো বা যাদের সিলেবাসে সমাসটা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য কোথায়। দুটোতেই তো শব্দ তৈরি হয়, কিন্তু এই বিষয় মানে এই বেসিকগুলোই তোমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। এরপরে যে সন্ধির ভাগগুলো রয়েছে বা সমাসের ভাগগুলো, কোন কোন ভাগগুলো কোন কোন পর্যায়ে আসছে সেগুলো কিন্তু দেখতে হবে। এরপরে আসছে যে আরও কিছু পার্থক্য যেগুলো রয়েছে। সন্ধিতে বিভক্তি লোপ পায় না অবশ্যই, আর সমাসে বিভক্তি লোপ পায়, এটা মাস্ট একটা পার্থক্য। সন্ধি অল্প সংখ্যক নতুন শব্দ তৈরি করতে পারে, আর সমাস অনেক বেশি নতুন শব্দ তৈরি করতে পারে। সন্ধির ফলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে না, কিন্তু সমাসের ফলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে। সন্ধি শব্দকে গতিশীল করে, আর সমাস বাক্যকে গতিশীল করে। অর্থাৎ সন্ধির মাধ্যমে আমরা একটা শব্দকে গতিশীল করতে পারি, কিন্তু সমাস পুরো একটা বাক্যকেই গতিশীল করবে। যেমন ধরো সন্ধিতে বলি কি, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়, হ্যাঁ, হিমযুক্ত আলয় হিমালয়, তাহলে এটা একটা শব্দের গতিশীল হলো। কিন্তু যখন আমরা এটাকে সমাস করছি, যে বিদ্যার জন্য যে আলয় অর্থাৎ পড়াশোনা বা বিদ্যার জন্য যে ঘর, সেটাকেই বলছি আমরা বিদ্যালয়, ঠিক আছে। হিমের আলয়, হিমের যে ঘর বা হিমের যে আলয় সেটা হচ্ছে হিমালয়, তাহলে এটা পুরো একটা বাক্যকে ভালোভাবে গতিশীল করে। সন্ধি উচ্চারণকে পরিষ্কার করে, আর সমাস বক্তব্যকে সুন্দর বা শ্রুতিমধুর এবং সংক্ষেপ করে। সন্ধি সবসময় আমরা যদি উচ্চারণ করি সেক্ষেত্রে আমাদের উচ্চারণকে আরও বেশি পরিষ্কার করে। বিদ্যাসাগর, হিমালয়, প্রত্যেক, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই যে সন্ধি। আর সমাস যখন আমরা বলছি, সমাসের ক্ষেত্রেও কিন্তু ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছেন যিনি, তাহলে এই যে পুরো একটা বাক্য, সেই বাক্যটাকে আরও বেশি শ্রুতিমধুর এবং আরও বেশি সংক্ষেপ করে তোলে। এরপরে আসছে সমাসের যে অংশ যেগুলো রয়েছে, যে সমাসের অংশগুলো কী কী। পূর্বপদ, পরপদ বা উত্তরপদ, সমস্ত পদ এবং সমস্যমান পদ, ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য, এইগুলো হচ্ছে একটা সমাস গঠনের যে অংশ, সে অংশ 5টি রয়েছে। এবার দেখে নেব, যেমন ধরো যদি একটা উদাহরণ দেখি, যে সিংহ চিহ্নিত আসন সেটাকে বলছে সিংহাসন। তাহলে এই যে সিংহ হচ্ছে পূর্বপদ, কারণ এটা প্রথমে বসেছে, পূর্বে বসেছে তাই এটি পূর্বপদ, এবং আসন পরপদ, এটি পরে বসেছে তাই আসন হচ্ছে পরপদ। ব্যাস বাক্য, ব্যাস মানে জানো যেটা বেসিক, সিংহ চিহ্নিত আসন একটি সমাসের, এটাকে আমরা ব্যাস করেই সমাসটা তৈরি করছি, তাই এটি হচ্ছে ব্যাস বাক্য। আর যে ব্যাস বাক্য থেকে যেসব পদগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সমস্ত পদ। আর ব্যাস বাক্য অবস্থানরত প্রতিটি পদকে বলা হয় সমস্যমান পদ। আর দেখো এখান থেকে যে সিংহাসন যেটি তৈরি হয়েছে সেটা হচ্ছে সমস্ত পদ। তাহলে এই সমাস গঠন অনুসারে যে আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি সমাসের যে ভাগগুলো, এই ভাগগুলো রয়েছে এখানে পূর্বপদ, পরপদ বা উত্তরপদ, ব্যাসবাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ, এই পদগুলোও কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। এগুলো অনেক সময় শর্ট কোশ্চেন আসে, যে সমাসের পূর্বে যে পদ বসে সেটাকে কী বলে, বা ব্যাসবাক্য কাকে বলে, সমস্যমান পদ কাকে বলে, সমস্ত পদ বা সমস্যমান পদের মধ্যে পার্থক্য কোথায়, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। হ্যাঁ, কারণ এইগুলো জেনে না রাখলে সমাস নির্ণয় করতেও কিন্তু তোমাদের অনেক সময় অসুবিধা হবে। যেমন আমরা সমাস, এরপরে আসছি যে সমাসের ভাগগুলো কী কী রয়েছে। দেখো, অর্থ সম্বন্ধ আছে এমন এক বা একাধিক শব্দের একসঙ্গে যুক্ত একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। আমরা এতক্ষণ জানলাম সমাস কাকে বলে। সমাস হচ্ছে প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অবৈভব।
সমাস মূলত তাহলে 4 প্রকার এবং প্রধানত 6 প্রকার। এর আরও কিছু সমাস রয়েছে, যেমন নিত্য সমাস রয়েছে, পাদি সমাস রয়েছে। তো নিত্য সমাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় নিত্য সমাসটাও আসে। তো সমাসের যে মূল যে 6 প্রকার সমাস, সেই 6 প্রকার সমাসটাও তোমাদেরকে আরও ভালোভাবে জানতে হবে।